92% ইসরায়েলি মনে করেন যুদ্ধে জিতে গেছে ইরান। খোদ ইসরায়েলের হিব্রু বিশ্ববিদ্যালয়ের করা এক জরিপে এমন ফলাফল উঠে এসেছে। ওদিকে আমেরিকার প্রতি 6 জনে 1 জন মনে করেন যুদ্ধে যুক্তরাষ্ট্র জিততে পারে। অর্থাৎ যুদ্ধে যে আমেরিকা জেতেনি, অধিকাংশ মার্কিনীদের মত তাই। ইরান যুদ্ধের গতি প্রকৃতি দেখে কয়েক মাস আগে থেকেই বিশ্লেষকরা বলে আসছিলেন যুদ্ধে সন্দেহাতীতভাবে জিতে যাচ্ছে ইরান, এবং শেষমেশ চুক্তি বিশ্লেষণ এবং জনমত যাচাইয়ে সেই নির্মম সত্যটাই টের পেল ট্রাম্প নেতানিয়াহুরা। কথা ছিল 7 দিনে ইরানকে শেষ করে দিবেন ট্রাম্প, অথচ 3.5 মাস পর তারা ইরানের সাথে এমন এক চুক্তি করতে বাধ্য হলো, তা দেখে সারা দুনিয়া বলছে ইরান জিতে গেছে। সুইজারল্যান্ডে আমেরিকা এবং ইরানের প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। একাধিক বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ। সোমবার সকালে বিবৃতি দিয়ে তেমনটাই জানালো পাকিস্তান এবং কাতার। কিন্তু এই চুক্তির মূল চমকটা আসলে আরেক জায়গায়। G7 শীর্ষ সম্মেলনের পর ট্রাম্প কার্যত নেতানিয়াহুর সব রেড লাইনকেই উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দিতে হবে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার অধিকার তাদের থাকবে, আর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অংশ হিসেবে ফ্রিজ হওয়া বিলিয়ন বিলিয়ন ডলারও ফেরত পাবে তেহরান। অর্থাৎ যে কারণ দেখিয়ে যুদ্ধ শুরু হয়েছিল, ইরানের পরমাণু আর মিসাইল কর্মসূচি ধ্বংস করা, সেই লক্ষ্য অর্জন তো হলোই না, উল্টো লাভের ফসল ঘরে তুলল ইরান। তো কেন বলা হচ্ছে ইরান জিতে গেছে? গত 28 ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একসঙ্গে ইরানে আগ্রাসন শুরু করে, তখন লক্ষ্য ছিল স্পষ্ট: তেহরানের নিউক্লিয়ার আর মিসাইল কর্মসূচি গুড়িয়ে দেওয়া এবং সম্ভব হলে সরকার পতন ঘটানো। ট্রাম্প নিজেই দাবি করেছিলেন 7 দিনেই শেষ হয়ে যাবে ইরান। বাস্তবতা হলো 3.5 মাস পার হয়ে গেছে, আর ইরান এখনও দাঁড়িয়ে আছে আগের চেয়েও আত্মবিশ্বাসী চেহারায়। হিব্রু বিশ্ববিদ্যালয় আর আগাম ইনস্টিটিউটের যৌথ জরিপে এই বাস্তবতায় উঠে এসেছে নির্মমভাবে। 17 থেকে 20 জন এই 4 দিনে কয়েক হাজার ইসরায়েলের উপর চালানো এক জরিপে দেখা গেছে 92% মানুষ মনে করেন যুদ্ধে জিতেছে ইরান। 83% বলছেন এই যুদ্ধ ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তাকে দুর্বল করে দিয়েছে। 86% অনুভূতি যুদ্ধের পরিণতি নিয়ে নেতিবাচক। আর সবচেয়ে আঘাতের জায়গাটা হলো 72.5% ইসরায়েলি বিশ্বাসই করেন না নেতানিয়াহুর সেই দাবি, যেখানে তিনি বলেছিলেন ইসরায়েল বড় অর্জন পেয়েছে আর অস্তিত্বের সংকট দূর করেছে। প্রায় 88% মানুষ মনে করেন লক্ষ্য আংশিক অর্জিত হয়েছে, না হয় হয়নি। ফলে এই জরিপ আসলে যুদ্ধক্ষেত্রের চেয়েও বড় এক রায় দিয়ে দিল। ইসরায়েলের নিজের মানুষই বলছে তাদের সরকার যা করতে চেয়েছিল তা কিছুই হয়নি। আর ওদিকে ইরানের রেভলিউশনারি গার্ডের নিয়ন্ত্রণাধীন সরকার আরও শক্তিশালী আর আত্মবিশ্বাসী হয়ে উঠছে, এমনটাই বলছে বিশ্লেষকরা। এই পুরো বিপর্যয়ের দায় কার কাঁধে গিয়ে পড়ছে? উত্তরটা এক বাক্যে বেনিয়ামিন নেতানিয়াহুর। গার্ডিয়ানের পররাষ্ট্র বিষয়ক কলামিস্ট সাইমন টিসডাল তার বিশ্লেষণে লিখেছেন, এই চুক্তির সবচেয়ে বড় পরাজিত পক্ষ নেতানিয়াহু নিজে। তার মতে ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে এই অবৈধ যুদ্ধ ঘোষণা আসলে নেতানিয়াহু নীতির চূড়ান্ত বহিঃপ্রকাশ ছিল, যা প্রত্যাশিতভাবেই ব্যর্থ হয়েছে। টিসডাল আরও বলছেন, এই যুদ্ধ ওয়াশিংটন আর তেল আবিবের মধ্যকার বহু দশকের বিশেষ সম্পর্কটাকেই বিষাক্ত করে দিয়েছে। অবস্থা এখন এমন, ট্রাম্প আর নেতানিয়াহু একে অপরের সঙ্গে সরাসরি কথাই বলছেন না। নেতানিয়াহুকে পাগল বলে ট্রাম্পের ব্যক্তিগত আক্রমণের খবরও সামনে এসেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভান্স স্পষ্ট ভাষায় নেতানিয়াহুকে যুদ্ধ থামিয়ে লাইনে আসার নির্দেশ দিয়েছেন। আর এই রাজনৈতিক ধস ইসরায়েলের ভেতরেও স্পষ্ট। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12-এর জরিপ বলছে 59% ইসরায়েলি চান নেতানিয়াহু রাজনীতি থেকে সরে দাঁড়ান, আসছে শরতের নির্বাচনে অংশ নেওয়া যাতে তিনি বন্ধ করে। মাত্র 33% মানুষ চান তিনি লিকুদের নেতা হিসেবে ফের নির্বাচনে লড়ুক। 8%-এর কোনো মতামত নেই। যে নেতা গাজা, লেবানন আর ইরানের একের পর এক হামলা চালিয়ে নিজেকে অপ্রতিরোধ্য প্রমাণ করতে চেয়েছিলেন, আজ তার নিজের জনগণই তাকে বিদায়ের ভোট দিয়ে দিচ্ছে। বিদায় তাকে নিতেও হবে শেষমেশ।
আর এমনটা হলে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ প্রধানমন্ত্রীর খেতাবটাও পেতে পারেন তিনি, এমনটাই মত বিশ্লেষকদের। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। লেবানন ফ্রন্টে যুদ্ধবিরতি ঘোষণা এলেও বাস্তবতা একদম আলাদা। যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি বাহিনী লেবাননে নৃশংসতা চালিয়ে গেছে। শুক্রবার একদিনেই অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। শনিবারও আরও অন্তত ১২ জনের প্রাণহানির খবর এসেছে। বিশ্লেষকরা আগে থেকে বলে আসছিলেন ইসরায়েল চাইবে এই সমঝোতা নস্যাৎ করতে, কারণ নেতানিয়াহু সহ উগ্র জাতীয়তাবাদী নেতারা লেবাননে হামলা চালিয়ে যাওয়াকেই অগ্রাধিকার দিচ্ছেন। ওদিকে যুক্তরাষ্ট্রের অবস্থানও কঠোর হয়ে উঠছে। ইরানের সঙ্গে আলোচনায় ভান্স নন, পাঠানো হয়েছে ট্রাম্পের বিশেষ দূত উইটকফকে। আর সুইজারল্যান্ডের হিজবুল্লাহর উপর ইসরায়েলি হামলার পর তেহরান যখন আলোচনা থেকে সরে যাওয়ার হুমকি দিল, তখন মার্কিন কর্মকর্তারাই তড়িঘড়ি জানালেন দুই পক্ষ আগের যুদ্ধবিরতি বহাল রাখতে রাজি হয়েছে। অর্থাৎ ইসরায়েল আমেরিকান সম্পর্ক বেশ ভঙ্গুর অবস্থাতেই দাঁড়িয়েছে। তবে টিসডালের বিশ্লেষণ বলছে এই ভাঙনের পরিণতি কেবল নেতানিয়াহু বা ইসরায়েলের রাজনীতিতেই সীমাবদ্ধ থাকবে না। মধ্যপ্রাচ্যের প্রধান পরাশক্তি হিসেবে ইসরায়েলের একাধিপত্যের দিনই হয়তো শেষ হয়ে যাচ্ছে এখানে। নেতানিয়াহুর বৃহত্তর ইসরায়েল গড়ার স্বপ্ন আর আমেরিকার নিঃশর্ত সামরিক সহায়তা পাওয়ার সেই সুবর্ণ যুগ দুটোই এখন প্রশ্নের মুখে। সৌদি আরব আর উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আব্রাহাম আর্টস সম্প্রসারণের যে স্বপ্ন ট্রাম্প দেখেছিলেন, সেটাও ধূলিসাৎ হওয়ার ঝুঁকিতে। এমনকি গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাও চিরতরে মুখ থুবড়ে পড়তে পারে। টিসডলের মতে এত সব হওয়ার পর ট্রাম্প হয়তো কোনোভাবে টিকে যেতে পারেন, কিন্তু নেতানিয়াহুর দিন শেষ। আর এই পুরো হিসেবে সবচেয়ে বড় লাভটা তুলে নিচ্ছে কে? ইরান। আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে মূলধারায় ফেরার যে সুযোগ তেহরান এতদিন খুঁজছিল, সেই চুক্তি যেন তাদের হাতে সেই সুযোগটাই তুলে দিল। ওদিকে আবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ইরান কোনোভাবেই ছাড়বে না।